থ্যাংক ইউ। আমাদের এই চেঞ্জিং ট্রেন্ডটা আসলে কেন প্রয়োজন? আমরা জানি কোলন ক্যান্সারটা আসলে মোস্ট কমন একটা ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড। তবে একটা অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা রাইজিং ইনসিডেন্স ইন ইয়াঙ্গার পপুলেশন। এই কারণে র্যাপিড অ্যাডভান্সমেন্ট ইন ডায়াগনোসিস, সার্জারি অ্যান্ড থেরাপি, যেই অ্যাডভান্সমেন্টগুলো আমাদের জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কোলন ক্যান্সার ম্যানেজমেন্টের প্রোটোকলগুলো এখন শিফটস ফ্রম ওয়ান সাইজ ফিটস অল টু পার্সোনালাইজ অ্যান্ড প্রেসিশন মেডিসিন। সবাইকে একই ধরনের ট্রিটমেন্ট হবে না আসলে। এটা অনেকগুলো মলিকুলার প্রোফাইলিং এবং টার্গেটেড থেরাপির দিকে আমরা যাচ্ছি। এগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা পেশেন্টকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে। এবং এই জিনিসগুলো যদি আমরা ক্লিনিশিয়ানরা অ্যাডাপ্ট না করি, তাহলে কিন্তু আমাদের বেটার ম্যানেজমেন্ট হবে না। তো প্রথমে আসি যে স্ক্রিনিং নিয়ে, কোলন ক্যান্সার স্ক্রিনিং নিয়ে কিছু চেঞ্জ আসছে। যেমন আমরা কোলন ক্যান্সার স্ক্রিনিং মেথডটা ডিপেন্ড করে পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি অফ কোলোরেক্টাল ক্যান্সার অথবা পলিপস আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি অফ ইনহেরিটেড কোলন ক্যান্সার সিনড্রোম, পার্সোনাল হিস্ট্রি অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ, মেডিকেল কোমরবিডিটিস, টলারেন্স ফর রিস্ক, এগুলো। এনসিসিএন গাইডলাইনে এখনো কিন্তু স্ক্রিনিং এর এইজটা 50 থেকে স্টার্ট করছে, কিন্তু আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং আরো কিছু গাইডলাইনে এটা বলা হয় যে 45 ইজ দ্য নিউ 50 টু স্টার্ট স্ক্রিনিং। স্ক্রিনিং এর জন্য ট্রেডিশনালি আমরা সিগমোইডোস্কোপি, কোলোনোস্কোপি এবং ফিকাল অকাল ব্লাড টেস্টটা করে থাকি। আরো কিছু ইমার্জিং টেস্ট যেগুলা আছে, সিটি কোলোগ্রাফি, ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট এবং মাল্টি টার্গেটেড স্টুল ডিএনএ ফিট টেস্ট। তো এখানে সিটি কোলোগ্রাফি ট্রেনিংদের জন্য আমি একটা জাস্ট একটু ভিডিও দেখাচ্ছি। এটা সিটি স্ক্যান নেওয়ার পরেই এটাকে প্রোগ্রামিং করা হয় ইন দ্য সফটওয়্যার, এবং এভাবে আমরা হোল অফ দ্য কোলন আমরা ভিজুয়ালাইজ করতে পারি। এবং এটার জন্য ডেফিনেটলি কোলন প্রিপারেশন কিন্তু লাগবে। উইদাউট কোলন প্রিপারেশন সিটি কোলোগ্রাফি হবে না। এবং এটার কিছু লিমিটেশন আছে। স্মল লিশন সে ডিটেক্ট করতে পারবে না। আবার এটা দিয়ে আমি কিন্তু যদি কোনো পলিপ বা কোনো স্মল লিশন থাকে, সেটা কিন্তু আমি রিমুভও করতে পারছি না। দিস ইজ দ্য লিমিটেশন। তো এখানে একটা প্রোস এন্ড কনস আছে অল দ্য স্ক্রিনিং মেথডস। আমরা ফিকাল অকাল ব্লাড টেস্ট যদিও ইনএক্সপেন্সিভ একটা টেস্ট, তবে এখানে কিছু ডায়েটারি অ্যান্ড মেডিকেশন রেস্ট্রিকশনের প্রয়োজন আছে। এই টেস্টটা মেইনলি ডিপেন্ডস অন দ্য হিম। আমরা জানি ব্লাডের মধ্যে হিম এবং গ্লোবিন আছে। এটা হিমকে টার্গেট করে করা হয়েছে, এবং এটা কিন্তু নন হিউম্যান ব্লাডকেও ডিটেক্ট করতে পারে। যার কারণে আমরা যদি রেড মিট খাই, তাহলেও কিন্তু ফিকাল অকাল ব্লাড টেস্ট পজিটিভ আসতে পারে। আর ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট যেটা, এটা হচ্ছে হিমোগ্লোবিনের গ্লোবিন কম্পোনেন্ট বা প্রোটিন কম্পোনেন্টটার উপর একটা অ্যান্টিগ্লোবিলিন টেস্ট। এবং এখানে এটার অসুবিধা যেটা হচ্ছে, এটা অ্যানুয়াল টেস্টিং প্রয়োজন, ক্যানট ডিফারেন্সিয়েট বিটুইন পলিপ অ্যান্ড ক্যান্সার। এবং পজিটিভ টেস্ট আসলে আমরা অবশ্যই তার কোলোনোস্কোপি করতে হবে। আর মাল্টি ডিটেক্টর ডিএনএ ফিট টেস্ট যেটা, সেটা এক্সপেন্সিভ একটা ইনভেস্টিগেশন। এবং এটার যেটা করতে হচ্ছে, এটা মিনিমাল একটা লং টার্ম ডাটা আছে। এটা এখনো পুরোপুরি এরকম অ্যাকসেপ্টেড লেভেলে পৌঁছেনি, এবং ইট ইজ লেস সেন্সিটিভিটি ফর অ্যাডেনোমাস। কোলোনোস্কোপি স্টিল দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, এবং আমাদের কোলোনোস্কোপি সম্পর্কে যথেষ্ট ডিসকাশন হয়েছে, এবং আমরা অলমোস্ট সবাই জানি যে কোলোনোস্কোপি প্রিপারেশন কি এবং কি করতে হবে। এই জেনেটিক এবং মলিকুলার প্রোফাইলিং, এটা কোলন ক্যান্সারের লাস্ট ফিউ ইয়ার্সের মধ্যে অনেক বেশি একটা চেঞ্জিং কনসেপ্ট। মলিকুলার প্রোফাইলিংটা প্রথমে যেটা আমরা বললাম যে এটা পার্সোনালাইজেশনের জন্য দরকার, এবং ইটস গাইডস প্রগনোসিস, ট্রিটমেন্ট সিলেকশন অ্যান্ড হেরিডিটারি ক্যান্সার ডিটেকশন। কি বায়োমার্কার যেগুলো আছে, এর মধ্যে এমএসআই, এমএমআর, দিস ইজ দ্য ইউনিভার্সাল টেস্টিং, এবং এটা ইমিউনোথেরাপির রেসপন্সটা দেখাতে পারবে। এবং এটা যদি ডেফিশিয়েন্ট এমএমআর হয়, বেটার প্রগনোসিস ইন আর্লি স্টেজ। অ্যাডভান্স কেসগুলোর জন্য কেরাস, অ্যানরাস, বিরাফ, হার2, এছাড়া পলিমারিজ এবং গোল্ডি 1 বায়োমার্কারস, এটা হাইপার মিউটেটেড টিউমারে। এবং এই বায়োমার্কারটা রিসেন্ট এনসিসিএন গাইডলাইনে আছে, এবং এখানে দেখা যায় যে দিস ইজ অলসো গিভস পোটেনশিয়াল বেনিফিটস ফর ইমিউনোথেরাপি। এছাড়া আরো কিছু আছে, এর মধ্যে PIK3CA,
এটা ম্যানসিসিনে বলা হচ্ছে এটাতে যদি থাকে তাহলে আমরা অ্যাসপিরিন দিতে পারি ইন কোলন ক্যান্সার ম্যানেজমেন্ট। হেরিডিটারি আমরা জানি যে লিন সিনড্রোমের ক্ষেত্রে এমএমআর এমএসআইটা ডিটেক্ট করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ফ্যাপের জন্য আমরা এপিসি মিউটেশন করতে পারি। আর ট্রিটমেন্ট ডিসিশনের জন্য কেরাস অ্যানরাস মিউটেশন যদি থাকে তাহলে আমরা ইউজুয়ালি অ্যান্টি ইজিএফআর থেরাপিটা অ্যাভয়েড করি। আর এমএসআই হাই স্টেজ 2 ক্যান্সার ক্ষেত্রে নো কেমোথেরাপি এবং এটা এক্সিলেন্ট প্রগনোসিস। আমরা টিউমার স্টেজিং এর ক্ষেত্রে যেই প্রিন্সিপালস গুলো ফলো করি, আমরা ইমেজিং এর ক্ষেত্রে বিশেষ করে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি ক্যাপ আমরা অল কেজে করব। কিন্তু যদি পেশেন্টের কন্ট্রাস্ট কন্ট্রাইন্ডিকেটেড থাকে তখন আমরা গ্যাডোলিনিয়াম বেস এমআরআই করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যদি লো লাইং সিগময়েড কোলোনিক টিউমার হয়, সেক্ষেত্রে অলদো ইট ইজ দ্য কোলন ক্যান্সার বাট ইট ইজ লো লাইং সিগময়েড কোলনিক টিউমার, তখন কিন্তু আমাকে কোলন এবং রেকটামের মধ্যে ডিমার্কেশনটা করতে হবে। এবং আমরা জানি যে কোলন ক্যান্সার ট্রিটমেন্ট এবং রেকটাল ক্যান্সার ট্রিটমেন্টের প্রোটোকলের মধ্যে ডিফারেন্স আছে, এই কারণে সেই ক্ষেত্রে আমাদের এমআরআই অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস করতে হবে। আর এটা হচ্ছে লিভার মেটাস্টেসিস যদি আমরা পাই, সেক্ষেত্রে আমাদের এমআরআই অফ লিভার করতে হবে, কারণ এমআরআই দিয়ে আমরা লেস দেন 10 মিলিমিটার সাইজের লিভার লিশনটাকে ডিটেক্ট করতে পারবো, হুইচ ইজ সুপিরিয়র টু সিটি। And PET CT is not a routine investigation, but we can consider it for potentially resectable M1 disease. এবং কিছু কিছু ক্ষেত্রে সিলেক্টেড কেসে ইমেজ গাইডেড লিভার ডিরেক্টেড থেরাপি যেমন থার্মাল অ্যাব্রেশন, রেডিও অ্যাম্বুলাইজেশন, এগুলোর জন্য আমরা পেট সিটি রিকমেন্ডেড। এখানে আমাদের একটা যেটা চেঞ্জিং প্র্যাকটিস প্রোটোকল, সেটা হচ্ছে আমরা সিটি স্ক্যান বা এমআরআইতে আমরা যে স্ট্যাটিক ফিল্ম দেখে আহ, আমরা অভ্যস্ত, এটা থেকে আমাদের আস্তে আস্তে সরে আসতে হবে। আমরা মেক ইট হ্যাবিট টু রিড ইমেজিং ইন দ্য প্যাক্স, দ্যাট মিনস পিকচার আর্কাইভিং অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, নট দ্য স্ট্যাটিক ফিল্ম। আমরা এখানে যদি একটু আমাদের একটা পেশেন্টের যদি আমরা ভিডিওটা দেখি, যে এইভাবে যদি আমরা প্যাক্সে দেখি, আমাদের জন্য এটা অনেক ইজি হবে আইডেন্টিফিকেশনের জন্য, লিশন আইডেন্টিফিকেশনের জন্য, এবং আমাদের ডায়াগনোসিসটা অনেক ভালো হবে, এবং আমাদের অপারেটিভ প্ল্যানটাও ডেফিনেটলি উইল বি বেটার দ্যান দ্যাট অফ দ্য স্ট্যাটিক ফিল্ম। তো এইটা আমাদের অভ্যাস করতে হবে। এছাড়া আমরা এখন যদি সার্জিক্যাল টেকনিকের কিছু ইভ্যালুয়েশন চিন্তা করি, একটা সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন বলা হতো যে টিউমার রিমুভ করা হয়েছে, ক্লিয়ার মার্জিন পাওয়া গেছে, দ্যাট সাফিসিয়েন্ট। কিন্তু এটাই কিন্তু ক্যান্সার সার্জারি নয়। আমাদের এখন এনশিওরিং দ্য মেসোকোলিক প্লেন ইন্টিগ্রিটি, সেন্ট্রাল ভাস্কুলার লাইগেশন, সাফিসিয়েন্ট মেসোকোলন এক্সিশন করা হয়েছে কিনা, এডুকুয়েট লিম্ফ নোড হারভেস্টিং করা হয়েছে কিনা, দিস ইজ ভেরি ক্রুশিয়াল ফর ফার্দার ম্যানেজমেন্ট। এবং এই যে সার্জিক্যাল স্পেসিমেন কোয়ালিটিটা, এটাই আমাদের টেস্টামেন্ট ফর রেডিক্যালিটি অফ কোলন ক্যান্সার সার্জারি। এবং আমাদের যে অপারেশন নোটের মধ্যে রুটিনলি আমাদের সার্জিক্যাল স্পেসিমেন কোয়ালিটির একটা প্যারাগ্রাফ থাকা উচিত। এবং যদি স্পেসিমেন কোয়ালিটিটা ভালো হয়, তাহলে প্যাথোলজিক্যাল টিএনএম স্টেজিংটাও অ্যাকুরেট হবে। এবং আমরা ইনএকুরেট যদি প্যাথোলজিক্যাল টিএনএম স্টেজিং হয়, তাহলে পেশেন্ট হয় আন্ডার ট্রিটমেন্ট অথবা ওভার ট্রিটমেন্ট পাবে। তো এই যে আমাদের কনসেপ্ট অফ সিএমই, আমরা জানি যে রেকটাম ক্যান্সারে টিএমইর কনসেপ্টটা ছিল, দ্যাট ইজ ট্রান্সলেটেড ইনটু দ্য কোলন ক্যান্সার অ্যাজ সিএমই বাই হোহেনবার্গার। এখানে যেটা মেইন প্রিন্সিপাল, সেটা হচ্ছে এমব্রায়োলজিক্যাল অ্যানাটমিক্যাল প্লেনে ডিসেকশন করা। এবং কিছু মেটা অ্যানালাইসিসে দেখা গিয়েছে যে ডেফিনেটলি CME with central vascular ligation outcome, disease-free survival and overall survival is better than non-CME surgery. এটার মেইন প্রিন্সিপাল হচ্ছে শার্প ডিসেকশন অ্যালং দ্য ভিসেরাল পেইন, এবং অরিজিন অফ দ্য কোলোনিক আর্টারিগুলো আমরা সেন্ট্রালি লাইগেট করব। লেভেল অফ লিম্ফ নোড ডিসেকশন, এখানে অনেকগুলো ইভ্যালুয়েশন আছে। D1, D2, D3, ইভেন D4 লিম্ফেডেক্টমি আছে। D1 মিনস আমরা যে জাস্ট এখানে আমি যেটা দেখাচ্ছি যে পেরিকোলিক যে লিম্ফ নোডস গুলো, এগুলোকে আমরা ডিসেকশন করা হলে D1। আর D2 যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোলনের যে সাপ্লাইং বা ফিডিং আর্টারি,
যেগুলো, ওটার অ্যালং দ্য আর্টারি যদি লিম্ফ নোডগুলোকে আমরা ডিসেকশন করি, দ্যাট ইজ D2। আর যদি D3 হচ্ছে এই যে সাপ্লাইং আর্টারিগুলো সেন্ট্রালি যদি আমরা ডিসেকশন করি, দ্যাট ইজ D3। আর মেইন বা মেজর ট্রাঙ্ক যেমন সুপিরিয়র মেসেন্টারিক ভেইন, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, এটার অ্যারাউন্ডের যে লিম্ফ নোডগুলো যদি আমরা, বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাওটোক্যাভাল লিম্ফ নোড, এবং এটা লোকেশন অফ দ্য টিউমারের উপর ডিপেন্ড করে কিছু চেঞ্জ আসবে, সেক্ষেত্রে আমরা D4 লিম্ফেডেনেক্টমি বলি। এটা যেমন লেফট কোলনের ক্ষেত্রেও সেম ধরনের প্রিন্সিপাল, বা সিগময়েড কোলনের ক্ষেত্রেও সেম প্রিন্সিপাল। হ্যাঁ, আসান শুনতে পাচ্ছ? আমার মনে হচ্ছে ডিসকানেক্টেড। আসান ভাইটা হ্যাং করছে স্যার, ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আসান। হ্যাঁ স্যার, একটু একটু ইয়ে হয়েছিল, ইলেকট্রিসিটির সমস্যা করেছিল। এখন দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো এখানে আমাদের একটা ম্যাপিং আছে ফর লেভেলস অফ লিম্ফেডেনেক্টমি। এখানে D1, যেগুলো রেড, যেগুলো সেগুলো হচ্ছে D1 বা পেরিকোলিক, অ্যালং দ্য আর্টারি D2, এবং নিয়ার দ্য অরিজিন অফ দ্য আর্টারি যেটা গ্রিন দেখাচ্ছে সেটা D3, এবং মেজর ভেসেলসগুলো সেখানে আমরা D4। লিম্ফেডেক্টমির ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে মিনিমাম 12 লিম্ফ নোড শুড বি এক্সামিনড। এটা এমন না যে 12 লিম্ফ নোডই নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না, বা ওটা না। বাট 12 lymph nodes should be examined by the pathologist to establish any stage. যদি আমার স্পেস 12 to পসিবল হয়। করব। Recording in এটা progress. ডেফিনেটলি আমরা যখন সেন্ট্রাল ভেসেল লাইগেশন করব, তখন আমাদের যতটুকু এরিয়া ডিভাসকুলারাইজড হবে তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা কনভেনশনালি একটা 10 সেন্টিমিটার এওয়ে ফ্রম দ্য টিউমার একটা প্র্যাকটিস আছে, প্রক্সিমালি 10 বা ডিস্টালি 10 এই ধরনের। কিন্তু দেখা গেছে যে ফিডিং আর্টারির অ্যানাটমি এটা কিন্তু প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে একই না। যেমন এই ফার্স্ট ছবিটাতে আমরা দেখছি যে টিউমার যেখানে আছে, প্রাইমারি ফিডিং আর্টারিও সেখানে। কিন্তু সেকেন্ড যেই পিকচারটা, সেখানে দেখা যাচ্ছে টিউমার যেখানে আছে, ফিডিং আর্টারি বা প্রাইমারি ফিডিং আর্টারিটা টিউমার থেকে দূরে। তাহলে এই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের রিসেক্টেড স্পেসিমেনের লেন্থটা ডিপেন্ড করবে। এবং এটা জাপানিজ একটা কোলোরেক্টাল সোসাইটির ক্লাসিফিকেশনে দেখা যায় যে ফিডিং আর্টারির কিন্তু ভেরিয়েশন আছে। যেমন এখানে টাইপ 1-এ দেখা যাচ্ছে যে সরাসরি টিউমারকে সাপ্লাই করেছে, সেক্ষেত্রে আমরা টিউমারের বিয়ন্ডে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সাফিসিয়েন্ট। কিন্তু এরকম যদি হয় টাইপ 2 বা টাইপ 3-তে অনেক সময় ডাবল ফিডিং আর্টারি থাকে, বা টাইপ 3-তে 10 সেন্টিমিটার, টাইপ 4-এ 10 সেন্টিমিটার মধ্যে কোনো ফিডিং আর্টারি নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের লেংথ অফ ডিসেকশন অনেক বেড়ে যাবে। এখানে আমরা একটা আহ, আমাদের একটা অপারেশনের ছবি দেখাচ্ছি, যে এই পেশেন্টটা একটা কার্সিনোমা নিয়ে হেপাটিক ট্রান্সফার করলো। আমরা প্রথমে যেটা করছি যে আমাদের এই যে গ্যাস্ট্রোকলিক, আমরা লেজার স্যাক ওপেন করার পরে গ্যাস্ট্রোকলিক ট্রাঙ্ক অফ হ্যানলিটাকে আমরা ভিজুয়ালাইজ করেছি উপরের ছবিটাতে। পরবর্তী এই যে গ্যাস্ট্রোকলিক ট্রাঙ্ক অফ ফ্যানলিতে আমরা এবং ফাইনালি আমরা এটাকে ট্রান্সলেট করলাম। তাই আমরা গ্যাস্ট্রোকলিক ট্রাঙ্ক অফ ফ্যানলি ওখানে আমরা যে কোলনিক সাপ্লাইটা কেটে দিলাম। এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হলো শার্প। আমি এখানে মেসোকলিক প্লেনের যে ডিসেকশনটা, ইট শুড বি শার্প ডিসেকশন অ্যালং দ্য মেসোকলিক প্লেন।
এখানে আমরা দেখছি যে পেরিনেফ্রিক ফ্যাট এবং মেসোকলিক প্লেন শার্প ডিসেকশন যেটা করছি পেরিনেফ্রিক ফ্যাট এবং মেসোকলিক ফ্ল্যাট প্লেন। এখানে আমরা সেকেন্ড ছবিটাতে আমরা যেটা দেখছি যে একটা স্মুথ মেসোকলিক সারফেস দেখা যাচ্ছে, অর্থাৎ মেসোকলিক প্লেনের আমরা ইন্টিগ্রিটিটা মেনটেন করেছি। এরপরে আমরা এই যে ডিউডেনামের উপরে ডিসেকশনটা আমরা কিভাবে করছি, এবং ডিউডেনামের উপর ডিসেকশনটা আমরা প্রসিড করার সময় আমরা গ্রাজুয়ালি যাব স্লোলি, এবং আমরা প্যানক্রিয়াসের উপর পর্যন্ত, প্যানক্রিয়াসের হেডের উপর পর্যন্ত আমরা প্রসিড করব। প্যানক্রিয়াসের উপর পর্যন্ত যাব, মিডিয়ালি যাব, এবং প্যানক্রিয়াসের লেভেল পর্যন্ত যাব। ফাইনাল ভিউটা হবে এই যে থার্ড ছবিটা যেটা আসলো, সেটা পর্যন্ত আমরা ফাইনাল ভিউটা পাচ্ছি। এখন আসি, আমরা কিভাবে বুঝবো যে আমাদের মেসোকলিক ডিসেকশনটা কমপ্লিট হয়েছে। যদি মেসোকলিক প্লেন ইন্টিগ্রিটিটা ঠিক থাকে, এবং এই যে আমরা এগেইনস্ট দ্য লাইটে যখন আমরা লেটারাল থেকে মিডিয়াল ডিসেকশন করব, এগেইনস্ট দ্য লাইটে যদি আমি ধরি, তাহলে এই যে মেসোকোলনের একটা উইন্ডো, মেসোকলিক উইন্ডো এখানে যে সার্কেল করে দেখানো হয়েছে, মেসোকলিক উইন্ডোটা ইনট্যাক্ট আছে। এবং আমরা এখানে দেখছি যে আইলিওকলিক ভেসেলস দেখা যাচ্ছে, এবং সুপিরিয়র মেসেন্টারিক ভেসেল পর্যন্ত আমরা চলে এসেছি মিডিয়ালি। তার মানে আমাদের মেসোকলিক ডিসেকশনটা আমরা কমপ্লিট করলাম। দেন আমাদের সেন্ট্রাল ভেসেল লাইগেশন। তো সেন্ট্রাল ভেসেল লাইগেশনের জন্য আমরা যেটা করব, সেখানে আমি এখন এখানে প্রথমে সুপিরিয়র মেসেন্টারিক ভেইনের উপরে আমরা গ্রাজুয়ালি ডিসেকশন করে সুপিরিয়র মেসেন্টারিক ভেইনটাকে স্কেলেটোনাইজ করলাম। এরপর আমরা পোস্টেরিয়র সারফেসে যেখানে আইলিওকোলিক ভেসেল আছে, সেখানে আমরা আইলিওকোলিক ভেইন এবং আইলিওকোলিক আর্টারিকে আমরা সেপারেটলি ডিসেকশন করব এবং লাইগেট করব জাস্ট নিয়ার দ্য সুপিরিয়র মেসেন্টারিক ভেসেল। এখানে আমাদের কমপ্লিশন হচ্ছে, এটা ক্লিপ দিলাম, ক্লিপ দিয়ে আমরা এটাকে কমপ্লিট করলাম আইলিওকোলিক ভেসেল লাইগেশন। এরপরে আমাদের এই যে ডিসেকশন, যখন আইলিওকোলিক আর্টারিকে আমরা লাইগেশন করে ফেললাম, দেন উই প্রসিড অ্যালং দ্য ওভার দ্য সুপিরিয়র মেসেন্টারিক ভেসেল, আমরা মেসোকোলনকে এক্সারসাইজ করছি। এর পরবর্তীতে যখন আমরা স্পেসিমেন রিমুভ করলাম, তখন আমাদের ফাইনাল ভিউটা এই ধরনের আসছে, এবং আমরা এখানে দেখছি যে আমাদের সুপিরিয়র মেসেন্টারিক ভেসেলটা কমপ্লিটলি স্কেলেটোনাইজড। এখানে আইলিওকোলিক ভেসেল দেখা যাচ্ছে, রাইট কোলিক ভেসেল দেখা যাচ্ছে, আর এখানে গ্যাস্ট্রোকোলিক ট্রাঙ্কটা যেটা ছিল ওটা দেখা যাচ্ছে। তো এভাবে আমাদের ডিসেকশনটা কমপ্লিট হলো, সার্জারিটা কমপ্লিট হলো। এবং এই যে আমাদের সেন্ট্রাল ভেসেল লাইগেশন হয়েছে কিনা, এটা কিন্তু অনেক সময় এই পেশেন্টটা একটু লিন অ্যান্ড থিন পেশেন্ট ছিল, আমরা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে এটা বোঝা নাও যেতে পারে। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আমরা যখন ফলো আপ সিটি স্ক্যান করি, তখন স্টাম্প লেংথ অফ দ্য রিসেক্টেড সেন্ট্রাল আর্টারি যেটা, সেটা হচ্ছে স্ট্রং প্রেডিক্টর অফ রেডিক্যালিটি। এবং আমাদের টার্গেট থাকবে যে সুপিরিয়র মেসেন্টারিক ভেসেলস থেকে যে স্টাম্পটা আছে সেটা লেস দেন 10 মিলিমিটার যদি থাকে, তাহলে আমরা বলবো যে আমাদের সেন্ট্রাল ভেসেল লাইগেশন ঠিকভাবে হয়েছে। এবং এই ছিল আমাদের এই অপারেশনের স্পেসিমেনটা। এখানে আমরা এই যে মেসোকলিক উইন্ডোটা সুপিরিয়রলি এবং মিডিয়ালি এটা কিন্তু ইনট্যাক্ট আছে। এই যে ট্রাঙ্ক অফ টিস্যু, এটাকে বলা হয় সার্জিক্যাল ট্রাঙ্ক অফ গিলট, এবং এটা যদি রিমুভ করা যায় তাহলে লিম্ফ নোড ডিসেকশনটা সাফিসিয়েন্ট হয় বলে চিন্তা করা হয়, এবং এটাকে বেঞ্চ টাইপ ও বলা হয়। সেটা আমরা একটু পরে আসছি। এবং ফাইনালি আমাদের স্পেসিমেন কোয়ালিটিটা ছিল টিউমার সাইজ এবং এক্সিশন টেকনিক, মেসোকলিক প্লেন ডিসেকশন শার্প, স্পেসিমেন ইন্টিগ্রিটিটা ইনট্যাক্ট ছিল, ডিস্টেন্স ফ্রম টিউমার টু প্রক্সিমাল মার্জিন 38 সেন্টিমিটার, টিউমার থেকে ডিস্টাল মার্জিন 15 সেন্টিমিটার, ডিস্টেন্স ফ্রম টিউমার টু হাই ভাস্কুলার টাই অ্যাবাউট 15 সেন্টিমিটার, অ্যান্ড শর্টেড ডিস্টেন্স ফ্রম বাউল ওয়াল ইজ অ্যাবাউট 10 সেন্টিমিটার। তো আমরা কিভাবে স্পেসিমেন কোয়ালিটিটা মাপি, এটা আমাদের কোলোরেক্টাল সার্জারি বইগুলোতেও আছে, যে আমরা
এ যেটা যেটা একটু আগে আমি বললাম হাই ভাস্কুলার টাই থেকে টিউমারের ডিস্টেন্স, বি হচ্ছে হাই ভাস্কুলার টাই থেকে বাউলের শর্টেস্ট ডিস্টেন্স, এবং এটা তো সি হচ্ছে লেংথ অফ দ্য বাউল, এবং এরিয়া অফ দ্য মেসেন্টারি, যেটা আমরা এই ভাস্কুলার টাই থেকে এ এবং বি এর মাল্টিপ্লাই করে আমরা এরিয়া অফ দ্য মেসেন্টারিটা মাপতে পারি। এছাড়া নাম্বার অফ লিম নোড রিট্রাইভাল কতটুকু হয়েছে অ্যাসেস বাই দ্য প্যাথোলজিস্ট, এটাও একটা স্পেসিমেন কোয়ালিটি ইন্ডিকেটর। এবং ম্যাসোকোলিক প্লেন ইন্টিগ্রিটি, যেটা সার্জন এবং প্যাথোলজিস্ট দুইজনেই অ্যাসেস করবেন। এখানে এটা ম্যাসোকোলিক প্লেন যদি ইনট্যাক্ট থাকে, কভার্ড বাই পেরিটোনিয়াম, এই স্পেসিমেনে আমরা যেটা দেখলাম ইনট্যাক্ট ছিল, সেক্ষেত্রে এটা আমরা বলবো যে ম্যাসোকোলিক প্লেন ইন্টিগ্রিটি মেইনটেইনড। আর ইন্ট্রাম্যাসোকোলিক প্লেনে আমরা যখন চলে যাব, তখন ম্যাসোকোলিক ডিফেক্ট থাকবে গ্রেটার দেন 5 মিলিমিটার ইন সাইজ দ্যাট ডু নট এক্সটেন্ড ডাউন দ্য মাস্কুলার প্রোপায়া। আর মাস্কুলার প্রোপায়া প্লেনে আমরা চলে যাব যদি সাবস্টেন্সিয়াল ম্যাসোকোলিক ডিফেক্ট থাকে দ্যাট এক্সটেন্ডস ডাউন অনটু দ্য মাস্কুলারিস প্রোপায়া অর বিয়ন্ড, অর্থাৎ আমরা কোলনে যদি পারফোরেশনের মতো হয়ে যায়, তখন আমরা বলবো যে এটা ম্যাসোকোলিক প্লেন ইন্টিগ্রিটি মেনটেন হয়নি। যেটা একটু আগে বলছিলাম বেঞ্চ ক্লাসিফিকেশন, এখানে এই যে বেঞ্চ টাইপ ও, দ্যাট মিন্স এই উইন্ডোটা সুপিরিয়রলি এবং মিডিয়ালি দুই দিকেই এটা ইনটেক্ট থাকবে। টাইপ ওয়ান যেটা, সেটা মিডিয়ালি ইনটেক্ট থাকবে না, সুপিরিয়রলি ইনটেক্ট আছে। টাইপ থ্রিতে দুই দিকেই এটা ডেফিসিয়েন্ট, মিডিয়ালি এবং সুপিরিয়রলি। আর টাইপ ফোর এটা আসলে উইন্ডোটা নেই, এটা কোয়ালিটি অফ সার্জারিটা নট গুড। এখানে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অপারেশন নোটে আমরা একটা স্পেসিমেন কোয়ালিটির একটা যদি প্যারাগ্রাফ রাখি, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে এটা আমাদের ফিউচার ট্রিটমেন্ট প্ল্যানিং এর জন্য ভালো একটা ডাটা হতে পারে। আমাদের অ্যানেস্থেটিক্স এর নোটও থাকতে হবে ইন আওয়ার ফাইল, এবং এখানে আমরা দেখাচ্ছি যে আমরা এপিডুরাল ড্রাগ দেওয়া হয়েছিল এবং এটা মেনটেন করা হয়েছে এই পেশেন্টের ক্ষেত্রে। আমাদের প্যাথোলজি রিকোজিশনটাও এইভাবে দেওয়া হচ্ছে, এবং সেখানেও আমরা স্পেসিমেন কোয়ালিটি, ফ্রেশ স্পেসিমেন কোয়ালিটিটা মেনশন করছি, এবং আমরা কি কি চাচ্ছি সেটাও আমরা মেনশন করে দিলাম। একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্টে কি কি দেওয়া উচিত সেটা অলরেডি ডিসকাস করা হয়েছে, এটা এনসিসিএন গাইডলাইনে কি বলা হচ্ছে, এবং এখানে টিউমার বার্ডিং এবং টিউমার ডিপোজিট এই দুইটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। এবং হাই টিউমার বার্ডিং বা হাই টায়ার টিউমার বার্ডিং ইজ এ ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর। তো আমাদের এই পেশেন্টটার আমরা যেটা হিস্টোপ্যাথোলজি, এখানে আমরা টোটাল 38 লিম্ব নোডস আর আইডেন্টিফাইড, এবং এখানে পরবর্তীতে এটার যেটা আমাদের টিউমার নেক্রোসিস প্রেজেন্ট ছিল, এটাতে মার্জিন ক্লিয়ার ছিল, এবং এই 38 লিম্ফ নোডের মধ্যে কোনো রিজিওনাল লিম্ফ নোড পাওয়া যায়নি, N0, এবং এটা টিউমার বাট ইন্টারমিডিয়েট স্কোর 5 to 9 বাট, এবং এটা ছিল প্রফিশিয়েন্ট এমএমআর। এই পেশেন্টের এমএমআর করিয়েছিলাম আমরা, প্রফিশিয়েন্ট এমএমআর ছিল। আমাদের প্রত্যেকটা পেশেন্টে আমরা কিন্তু এমডিটি করি, বোথ প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভলি ফলো আপ এমডিটি করা হয়। আমাদের সাদাত স্যারও আমাদের সাথে প্রায় সময় পার্টিসিপেট করেন, এবং কামাল স্যারও থাকেন, এবং আমরা অনলাইন অফলাইন দুভাবেই আমরা এটা করেই পেশেন্টগুলোকে ম্যানেজ করি। এখন পেরি অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা কিন্তু ইরাস প্রোটোকলটা ফলো করছি। আমরা ট্রেনিং অফ প্রিহেবিলিটেশনের মধ্যে প্রথমে চেস্ট ফিজিওথেরাপি দেই, নিউট্রিশনাল অপটিমাইজেশন করি, এবং আমরা অ্যারোবিক এক্সারসাইজ করতে বলি পেশেন্টদেরকে। হাঁটা মানে যে একটা পেশেন্ট আসলো তাকে আমরা হাঁটতে বলি, এবং নিউট্রিশনাল অপটিমাইজেশনের জন্য আমরা হাই প্রোটিন মিল্ক অথবা স্মফকা বিবেন ইউজ করছি। আর চেস্ট ফিজিওথেরাপির জন্য আমরা 3 বল স্পাইরোমিটার ইউজ করছি। এখানে এই পেশেন্টটা, যেই পেশেন্টটার আমরা এতক্ষণ দেখালাম, এই পেশেন্টটাই এটা জাস্ট আফটার 6 আওয়ার্স ইন দ্য রিকভারি রুম, 6 আওয়ার্স আফটার সার্জারি। এবং আমরা পেশেন্টের যদি একটু শুনি, পেশেন্টের এপিডুরাল চলছিল, 75 ইয়ার্স ওল্ড লেডি, উনি কিন্তু পোস্ট অপারেটিভলি কোনো ব্যথা ফিল করছেন না, এবং উনি পোস্ট অপারেটিভ 6 আওয়ার্সের পরেই উনি কিন্তু ট্রাই করছেন এটাকে চেস্ট ফিজিওথেরাপির জন্য। ইন্সপিরেশন পাচ্ছেন না, কিন্তু এক্সপিরেশনে এটা ভালোই উঠছে। ফার্স্ট পিওডিতে পেশেন্ট কিন্তু অলরেডি 2টা বল সে উঠাতে পারছে। আমরা এই পেশেন্টটাকে এপিডুরাল দিয়েছিলাম, স্মফ কাবিবেন দেওয়া হয়েছিল, এবং ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে এই যে নিউজ টু ক্যালকুলেটর, এটা দিয়ে আমরা, এটা একটা অ্যাপ,
এটাতে আমরা ফলো আপ করি ন্যাশনাল আর্লি ওয়ার্নিং স্কোর। এটা মোবাইলে অ্যাপ আছে এবং আমাদের বেলি ল্যাবেও কিন্তু ন্যাশনাল আর্লি ওয়ার্নিং স্কোরের একটা চার্ট আছে। এটা আমরা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে রিকভারি রুমে আমরা এই নিউজ টু ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এটা করি, পেশেন্টের করি, এবং এই পেশেন্টের নিউজ টু স্কোর ওয়াজ 2, এবং এটা ইন্ডিকেট করে ফ্রিকোয়েন্সি অফ মনিটরিং মিনিমাম 4 to 6 hours। তো সামারাইজ করলে আমরা এই পেশেন্টটাকে ইরাস প্রোটোকলে প্রি অপারেটিভ এক্সারসাইজ দিয়েছি, ফর্মুলেটেড ডায়েট দিয়েছি, এবং প্যারেন্টাল নিউট্রিশন দিয়েছি, ব্রিদিং এক্সারসাইজ, বাউল প্রিপারেশনের প্রয়োজন হয়নি, প্রি অপারেটিভ কার্বোহাইড্রেট লোড দিয়েছি, এবং ফ্লুইড দিয়েছি আপ টু 2 hours বিফোর সার্জারি। এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয়েছে, কোনো নার্কোটিক আমরা ইউজ করিনি। পোস্ট অপারেটিভলি আমরা 6 to 7 hours পর থেকে ক্লিয়ার লিকুইড জাস্ট ড্রিঙ্কিং ওয়াটার অ্যালাউ করেছি, এবং আমরা ফ্রম দ্য ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে আমরা লিকুইড ডায়েট, অ্যান্ড সেকেন্ড পোস্ট অপারেটিভ ডেতেও আমরা লিকুইড ডায়েট রেখে থার্ড পোস্ট অপারেটিভ ডে থেকে আমরা সেমি সলিড ডায়েট অ্যাপ্লাই করেছি। এবং আজকে পেশেন্টটার 5th পোস্ট অপারেটিভ ডে, আমরা হোপফুলি কালকে পেশেন্টকে আমরা ছেড়ে দিব। আমাদের এই 38 কেসেস অফ আমরা কমপ্লিট মেসোকলিক অক্সিশন এবং সেন্ট্রাল ভেসেল লাইগেশনের একটা ডাটা এখানে আমাদের শো করেছে। আমাদের নাম্বার অফ লিম্ব নোড রিট্রিভাল, মিন নাম্বার অফ লিম্ব নোড রিট্রিভাল 23, এবং দিজ আর দ্য আদার প্যারামিটার অফ আওয়ার স্পেসিমেন কোয়ালিটি। এবং ইন্টারেস্টিংলি আমরা যদি কনকর্ডেন্স বিটুইন দ্য সিটিএনএম এবং প্যাথোলজিক্যাল টিএনএম দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে কমপ্লিট মেসোকলিক এক্সিশন যদি করা হয়, 29% কেসে আমাদের কিন্তু আপ স্টেজিং হয়ে গেছে। আমাদের যে স্টেজটা, যেটা সিটিএনএম আমরা যতটুকু পেয়েছিলাম, আমরা প্যাথোলজিক্যাল টিএনএম এর 29% কেসে আমরা আপ স্টেজিং পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু, এবং 21% কেসে ডাউন স্টেজিং হয়েছে। অর্থাৎ এই যে ডিসকর্ডেন্সটা, এটা কিন্তু আমাদের জন্য পরবর্তী ট্রিটমেন্টে হেল্প করবে। এই ডিসকর্ডেন্সটা যদি আমরা ডিটেক্ট করতে না পারতাম, পেশেন্ট হয় আন্ডার ট্রিটমেন্ট অথবা ওভার ট্রিটমেন্ট পেত। নিউ অ্যাডজুভেন্ট থেরাপি সম্পর্কে অলরেডি বলে ফেলা হয়েছে যে আমরা এনসিসিএনে আমরা ক্লিনিক্যালি T4B অথবা বাল্কি নোডাল ডিজিজের ক্ষেত্রে উই কনসিডার করি। আর ফক্সট্রোট্রায়ার সম্পর্কে স্যার অলরেডি বলেছেন। আমরা এখানে কমন অ্যাডজুভেন্ট ড্রাগ সম্পর্কে এই যে টার্মিনোলজিগুলা ট্রেনিদের জন্য, এই টার্মিনোলজিগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। ফলফক্স কি, ক্যাপক্স কি, ফলফিরি কি বা ফলফিরিনক্স কি, এই নামগুলা, এই ড্রাগের কম্বিনেশনগুলা আমরা একটু জেনে রাখা ভালো, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট যে মেইন প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে স্টেজ 1 ডিজিজ আমরা দিব না, অবজারভেশনে রাখবো। কিন্তু স্টেজ 2 ডিজিজ যদি হয়, হাই রিস্ক ফিচার যদি না হয়, আমরা অবজারভেশনে রাখতে পারি, কখনো কখনো আমরা কেপসিটামিন দেই। তবে যদি হাই রিস্ক ফিচার থাকে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই অ্যাডজুভেন্ট থেরাপিতে যেতে হবে। এবং অ্যাডজুভেন্ট থেরাপি ফলফক্স এবং ক্যাপক্স কখন কোনটা ইউজ করব, একটু আগে ডক্টর আরিফ এবং ডক্টর রকিবুল এটা আমাদেরকে বলেছেন যে আমরা কেন কোনটা চুজ করব। এখানে আরেকটা যেটা আমরা বললাম, PIK3CA যদি মিউটেশন থাকে, তাহলে অ্যাড অ্যাসপিরিন 100 থেকে 162 মিলিগ্রাম পার ওরাল ডেইলি ফর 3 years। দিস ইজ অলসো কনসিডার্ড এজ ওয়ান সোর্স অফ অ্যাডজুভেন্ট থেরাপি। আর যদি ডিফিশিয়েন্ট এমএমআর থাকে, অলমোস্ট কাছাকাছি ধরনেরই আমরা প্রোটোকলটা ফলো করি অ্যাকর্ডিং টু দ্য এনসিসিএন গাইডলাইন। তবে আমাদের ইমিউনোথেরাপি, যেটা ইমিউনোথেরাপি আমরা ইউজুয়ালি নিউ অ্যাডজুভেন্ট সেটিং এবং মেটাস্টেটিক সেটিংয়ে আমরা ইউজ করি। অ্যাডজুভেন্ট সেটিংয়ে এখন পর্যন্ত ইমিউনোথেরাপি তেমন প্র্যাকটিস হচ্ছে না। এখানে কিছু ট্রায়াল, রিসেন্ট কিছু ট্রায়াল ইন কোলন ক্যান্সার আছে। এর মধ্যে এই যে সার্কুলেট ট্রায়াল জাপান এবং ইউএসএ হচ্ছে, যেটা সার্কুলেটিং টিউমার ডিএনএ গাইডেড অ্যাডজুভেন্ট থেরাপি। আমরা পোস্ট অপারেটিভলি পেশেন্টের সার্কুলেটিং টিউমার ডিএনএ দেখব। যদি সার্কুলেটিং টিউমার ডিএনএ পজিটিভ থাকে, তাহলে আমরা কেমোথেরাপি দিচ্ছে, আর যদি না থাকে, তাহলে কেমোথেরাপি দেওয়া হচ্ছে না। এই ট্রায়ালগুলোতে ট্রাই করা হয়েছে। এছাড়া আরেকটা যেটা চ্যালেঞ্জ ট্রায়াল, সেখানে দেখা যাচ্ছে এক্সারসাইজ অনলি, পোস্ট কেমোথেরাপি এক্সারসাইজ, এবং এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু রিডিউস রিকারেন্স এবং মর্টালিটি হয়, এবং লাইফস্টাইল ম্যাটার্স। এছাড়া যে ড্রস্ট্রালিমা, এটা অ্যাকচুয়ালি রেকটাল ক্যান্সারের জন্য দেখা যাচ্ছে 100% কমপ্লিট ক্লিনিক্যাল রেসপন্স ইন দ্য রেকটাম নিউঅ্যাডজুভেন্ট দেওয়ার পরে ডিফিসিয়েন্ট এমএমআর থাকলে, এবং কোলন ক্যান্সারে 65% এটা রেসপন্স করেছে, কমপ্লিট ক্লিনিক্যাল রেসপন্স। এবং তারা রিকমেন্ড করছে রেকটাল ক্যান্সারে হয়তোবা ফিউচারে সার্জারি মে বি অ্যাভয়েডেড। দিজ আর দ্য ট্রায়ালস। তো এই ছিল মোটামুটি আমার ইন ব্রিফ কোলন ক্যান্সারের উপর মাই প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার।
Thank you, Dr. Rasanul Abidin, for wonderful presentation and wonderful work. I really appreciate. Thank you very much. তো তোমার স্ক্রিনটা আমি করি, স্টপ পার্টিসিপেটিং। ওকে, জাস্ট এখন ডিসকাশন অ্যান্ড কোশ্চেন অ্যান্ড আনসার অ্যান্ড কমেন্ট ফ্রম দ্য ফ্যাকাল্টি মেম্বার্স। তো স্টুডেন্টদের কোনো কোশ্চেন আছে, অথবা আমি একটু ফ্যাকাল্টিদের থেকে একটু নিই স্যার কমেন্ট। এই যে কেসটা দেখানো হলো, ওনার একটা এন্ট্রাল পলিপ ছিল স্যার, ওইটা সম্বন্ধে কিছু। ইন্টার পলিপের এটা ছিল, মানে ইয়েটা ছিল অ্যাডিনোমাটাস পলিপ, গ্যাস্ট্রিক এন্টাল পলিপ যেটা হয়। বলো। আর কিছু জানার আছে ওখানে? আমার স্যার এটা স্যার, কি ফলো আপ করা লাগবে? হ্যাঁ, ফলো আপ করতে হবে তো, ফলো আপ করতে হবে ফলো আপ করতে হবে ডেফিনেটলি। যে স্যার কোনো। কি ধরনের ফলো আপ? মানে 6 মাস পর পর ইমেজিং, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি? এই পেশেন্টের ডেফিনেটলি অ্যাডিশনাল ফলো আপটা আসবে এন্ডোস্কোপিক্যালি। প্রফেসর সাদত? জি স্যার, এক্সাক্ট প্রোটোকল আমি জানি না যে গ্যাস্ট্রিক পলিপের মানে স্ট্যান্ডার্ড ফলো আপ প্রোটোকল কি। ওকে, আচ্ছা, নেক্সট দিন আমরা মানে ইনফরমেশন দিতে পারবো। স্টমাক নিয়ে যারা কাজ করে তারা হয়তো বলতে হবে, বাট অবশ্যই একটা পলিপ থাকলে ওইটা ফলো আপ করতে হবে। স্যার আমার মনে হয় যে ওই অনেক টাইম পার হয়েছে, আর যদি স্টুডেন্টদের কোয়েশ্চেন থাকে আমরা রেকটাল ক্যান্সার ওরা কোয়েশ্চেন গুলো মনে করে রাখো। মনে করে রেক্টাল ক্যান্সার নেক্সট 11:20 বাজে স্যার। আমরা মানে আলোচনা করবো। আর একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার টিউমার বার্ডিং এন্ড টিউমার ডিপোজিট, স্যার এটা একটু বুঝি নাই। টিউমার বার্ডিং তো ওই যে হিস্টোপ্যাথোলজি দেখলাম না, টিউমার বার্ডিং এর 3টা টায়ার আছে, লো, ইন্টারমিডিয়েট অ্যান্ড হাই টায়ার। এই রোগীটার যেমন হাই টায়ার বার্ডিং ছিল, একটা 0 to 4, একটা 5 to 9, আর more than 10 হচ্ছে হাই টায়ার। এটাতে হাই টায়ার ছিল, এটা একটা ব্যাড প্রগনোস্টিক। টিউমার ডিপোজিট হচ্ছে N1C। জি, ওকে। সো আমরা এখন একটু ফ্যাকাল্টি যারা আছেন ওদের থেকে একটু কমেন্ট নেই। ডক্টর আরিফ কোনো কমেন্ট করবে? আরিফ বা স্যার, আসলে কমেন্ট করার কিছু নেই, খুবই ভালো প্রেজেন্টেশন হয়েছে। আর আমার কাছে মনে হয় যে আমরা যতটুকু সার্জারি জানি, মানে সার্জারির পার্সপেক্টিভ অফ কোলন ক্যান্সার জানি, তার থেকে আপনারা মনে হয় মেডিকেল অনকোলজি পার্সপেক্টিভ আরো বেশি জানেন এখন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওইটা তোমার মনে হচ্ছে, এটা আমরা ওই 2টা একটা লাইনই জানি। হ্যাঁ, একটা লাইনে তোমরা তোমরা অনেক বেশি ডিটেলস অনেক কিছু জানো, কারণ তোমরা তো, আমাদের দেশের প্র্যাকটিসটা হয় কি স্যার, যে ও শুধু কোলন নিয়ে কিন্তু কাজ করতেছে না, শুধু রেকটাম নিয়ে করতেছে না, না না না, তার তো হিউজ লোড। কারণ সে অলমোস্ট বেশিরভাগ অর্গানেরই সে অনকোলজিস্ট, তো তার জন্য কিন্তু অনেক কঠিন। রাইট। So they are doing the great job. প্রফেসর হাসান, উইল ইউ মেক এনি কমেন্ট? হাসান, হাসান শুনতে পাচ্ছ? ও, অপারেশনে নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, শিওর। প্রফেসর এনি কমেন্ট? জি, আসসালামু আলাইকুম। ডিসকাশন ভালো হয়েছে। তো আমার মনে হয় যে অ্যানাস্টোমোটিক লিক প্রিভেনশনের জন্য এখনকার যে একটা নিউ কনসেপশন যেটা আছে, যদি অ্যাভেলেবল থাকে আইসিজি ডাই ইনজেক্ট করে আর আপনার ইনফ্রারেড লাইট দিয়ে যদি আমরা ভাস্কুলারিটি দেখতে পারি, এটা একটা অপশন আছে। কেউ কেউ বলে অবশ্যই এটাতে তেমন একটা লাভ হয় না, কিন্তু থাকলে এই একটা চান্স আমরা নিতে পারি, অ্যানাস্টোমোটিক সাইট ভাস্কুলারিটি অ্যাসেসমেন্ট। ওকে, এই এই একটা আরেকটা প্রশ্ন আমার ছিল সাদা স্যারের কাছে, যে আমরা মেজেন্টি উইন্ডোটা কি ক্লোজ করব কি করব না? হোয়াট অ্যাবাউট দ্য কনসেপশন নাও? রিকমেন্ডেশন নাই। প্রয়োজন নাই? না। এখন আমি রিসেন্টলি বছরখানেক থেকে আমিও উইন্ডো ক্লোজ করছি না। দেখলাম যে ইন্ডিয়াতে একটা প্রেজেন্টেশন ওরা দেখাইলো, এই শৈলেশ, যে বড় উইন্ডো হলে এখানে কোনো সমস্যা নাই। নাই। এরপর থেকে আমিও দেখতেছি যে আগে কিন্তু আমাদের কনসেপশন ছিল যে উইন্ডোটা ক্লোজ করে দিই, এটা করতে গেলে আরো দেখা যায় সমস্যা হয়ে যায়। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রফেসর হাসান, উইল ইউ মেক কমেন্ট? শুনেছ? জি আজাদ ভাই, সালাম। প্রেজেন্টেশন তো এক্সেলেন্ট, এবং আমি তো ডিটেলস দেখার পর আমার কাছে ওই যে আজাদ ভাই যেটা বলতেছিলেন
যে অনেক ডেপথে তারা জানে। আর আপনার কমেন্ট ছিল প্রথম দিকে, সেটা হলো যে আসলে ক্লিনিক্যাল সাইডে আমার মনে হয় তাদেরকে আর একটু টাইম স্পেন্ড করা দরকার। ক্লিনিক্যাল সাইড, হ্যাঁ, মানে Bedside, মানে bedside, পরের সাইডটা ভালোই শিখছে, ক্লিনিক্যালটা একটু রাইট। তাদের নলেজ অনেক ডেপথে অনেক থাকে, কিন্তু আমার মনে হয় সেই পাশাপাশি বেড সাইডে তাদের আরেকটু ডিসকাশন এবং পেশেন্টের পাশে আরেকটু সময় দেওয়া, এটা মনে হয় দরকার। শুধু পরীক্ষা পাশের জন্য না, ভবিষ্যতে তো এরা সবাই টিচার হবে। এটাই আমার সাজেশন আর কি ওদেরকে। তবে তারা জানে, অনেক ডেপথে জানে। থ্যাংক ইউ হাসান, থ্যাংক ইউ। মারুফ স্যার তোমরা এক্সিট করেছেন, উনি নেই। প্রফেসর সাদত, মেক কনক্লুডিং কমেন্ট এন্ড অ্যাডভাইস টু স্টুডেন্টস। না স্যার, কমেন্ট হচ্ছে যে আর ও ইয়াকে কংগ্রেচুলেট করা উচিত, আবেদিনকে, যে একটা ওয়ান্ডারফুল ওভারভিউ করছে, দ্যাটস ওয়ান্ডারফুল। আর স্টুডেন্টের জন্য কমেন্ট হচ্ছে যে ওই যে হাসান যেটা বলছে, আমি অ্যাবসলিউটলি ওর সাথে এগ্রি করি যে বেসিক জিনিস যদি পরীক্ষার শুরুতে যদি খারাপ হয়, তখন কিন্তু এক্সামিনার স্টুডেন্টকে জাজ করবে যে তার বেসিক সমস্যা। কারণ বেসিক সমস্যা হলে তার পেশেন্ট ম্যানেজমেন্ট আসলে আলটিমেটলি একটা ফল্ট হবেই। সো গ্রস জিনিসগুলো এখানে অনেক আলোচনা হয়েছে, আমরা একটু কাভার করার চেষ্টা করছি। এখানে কোলোরেক্টালে যেহেতু থার্ড পার্টি স্টুডেন্ট আছে, এফসিপিএস সেকেন্ড পার্টি স্টুডেন্ট আছে, ওই স্যার, কারণে কিছু জিনিস আমরা একটু টাচ করছি। বাট এফসিপিএস যারা পরীক্ষা দিবে তাদের একটা সিএ কোলন বা সিএ রেক্টামের পেশেন্টের যে ডিসকাশন, সেটা হয়তো এত মলিকুলার লেভেলে হয় না, প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে এরকম হয় না। কিন্তু বেসিক জিনিসটা একটু জানতে হবে। এখন যেমন যে ডি থ্রি যে ডিসেকশন আছে, এইটা অ্যাটলিস্ট এফসিপিএস পাস করা স্টুডেন্টের এখন জানা দরকার। হ্যাঁ, এবং তার কিছু সুবিধা আছে কিনা এইটুকু এখন জানা দরকার, কারণ সব এক্সামিনার, সব জেনারেল সার্জন তারাও ডি3 ডিসেকশন সম্পর্কে অ্যাওয়্যার। তো তারা একটু জিজ্ঞেস করতেই পারে। একটা স্টুডেন্ট যখন ভালো করতে থাকে তখন এই ডিসকাশন গুলা, যেমন এই যে ও অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু বলছে, সেটা কিন্তু একটা এফসিপিএস স্টুডেন্টের জন্য তার লেকচারটা একটা মানে টোটাল ওভারভিউ, ভালো একটা ওভারভিউ করছে, যে কয়টা লিম্ফ নোড নেওয়া দরকার, কতটুকু লেং নেওয়া দরকার, কোন ভেসেল নিবে, কোন ভেসেল নিবে না, কেন নিবে, মিডল কোলিক কখন নিবে, রাইট ব্রাঞ্চ নিলে তখন লেফট ব্রাঞ্চ কখন না, এগুলা কিছু কিছু বেসিক জিনিস কিন্তু চলে আসে। সো আমার মনে হয় যে যে ছেলেটা প্রেজেন্ট করছে ওকেও কংগ্রেচুলেশন। ও মানে ডিড ওয়েল ইনিশিয়ালি। অবশ্য মার্গব স্যারের কাছে পরীক্ষা দিলে আমরাও এরকমই করতাম হয়তো। সো এনিওয়ে, তো আমার মনে হয় স্যার অ্যাজ এ হোল আপনাদের যে এফোর্ট, এবং আরেকটা হচ্ছে যে চিটাগাং এর যে পেশেন্ট ম্যানেজমেন্ট, আমি মনে করি এক্সিলেন্ট। আমি খুবই ফিল করি যে ওই যে আপনাদের এমডিটি গুলাতে যদি যোগদান করতে পারতাম, কিন্তু মানে টাইমিং গুলো অনেক সময় মিলে না। বাট আপনারা অনেক বেশি এথিক্যাল প্র্যাকটিস এবং যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেটাই করছেন। না, দে আর ডুইং এ ভেরি মানে ট্রিমেন্ডাস জব অন ইট। আছে এখানে যারা আছেন, রিয়েলি আই এম হ্যাপি উইথ দেম, ভেরি হ্যাপি। এন্ড কংগ্রেচুলেশন এগেইন ডক্টর হাসান, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সাধারণ শেখ। আবার আবার দেখা হবে ইনশাল্লাহ। তো টিল দেন, স্টে ব্লেসড। আগামী মঙ্গল